গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি ভালো আছো তো সবাই? আচ্ছা, আমিও খুব ভালো আছি। তোমাদেরকে দেখলেই আরও ভালো হয়ে যাই। আমি তোমাদের জিওগ্রাফির মানুষ স্যার। তোমাদেরকে বেশ বিগত কিছুদিন ধরে আমি ভূগোল বিষয়ে বিভিন্ন অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করছি, তাই তো? তোমরা সবাই আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তোমরা সেটা সবাই ভালো করে বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা আজকের আলোচনা শুরু করবার আগে একটা প্রশ্নোত্তর পর্ব আলোচনা করে নিই। যে পূর্বের ক্লাসে আমরা যে অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম, যে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে নির্দিষ্ট উত্তরগুলো তোমরা বাড়ি থেকে ভালোভাবে পাঠ্যপুস্তক দেখে একটু দেখে আসবে, তাই তো? শুরু করা যাক তাহলে। সবাই পারবে তো? খুব ভালো, সবাই হাত তুলেছে, সবাই পারবে বলেছে। দেখি কে কতটা পারে। আমরা পূর্বের ক্লাসে কোন টপিক আলোচনা করেছিলাম বলো আমাকে কেউ? মৌসুমি জলবায়ু সম্পর্কে, তাই তো? আমরা কোন জলবায়ু অঞ্চলে বসবাস করি? মৌসুমি জলবায়ু অঞ্চলে বসবাস করি। খুব ভালো কথা। তো এই মৌসুমি জলবায়ু, এই মৌসুমি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? আরবি শব্দ মৌসিম এই শব্দটি থেকে এসেছে, তাই তো? আচ্ছা, এই মৌসুমের অর্থ কি বলতো? মৌসুমের অর্থ হচ্ছে ঋতু, তাই না? তো কেন আমাদের এই ধরনের জলবায়ু, অর্থাৎ আমরা যে অঞ্চলে বসবাস করি, এই জলবায়ু অঞ্চলে প্রধান কটি ঋতু লক্ষ্য করা যায় বলো? প্রধান 4টি ঋতু লক্ষ্য করা যায়। কি কি কে বলতে পারবে আমাকে? আচ্ছা, প্রথমে বর্ষাকাল, তারপরে আসে শরৎকাল, শীতকাল আর গ্রীষ্মকাল। ভেরি গুড। তো এই যে 4টি ঋতু এবং এই যে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় বলেই কিন্তু এই নামটা সঙ্গে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তাই না? আচ্ছা, আমাকে একটু এই মৌসুমি জলবায়ু প্রধান প্রধান কয়েকটি অঞ্চল, অর্থাৎ কোন কোন জায়গায় দেখতে পাওয়া যায় কে বলতে পারবে? হ্যাঁ, এশিয়ার মধ্যেই বলো। এশিয়ার মধ্যে আমরা দেখতে পাই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, এইসব জায়গাগুলো দেখতে পাই। আচ্ছা বলো তো, অস্ট্রেলিয়ার কোন অঞ্চলে এই মৌসুমি জলবায়ু দেখতে পাওয়া যায়? অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঞ্চলে এই জলবায়ু দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই মৌসুমি জলবায়ু যখন ভারতবর্ষে প্রবেশ করে সে সময়কালটা কখন বলো? জুন মাস, তাই তো? বর্ষাকালে শুরুতে এই মৌসুমি বায়ু ভারতবর্ষে প্রবেশ করে। আচ্ছা, এটা কোন বায়ুরূপে ভারতবর্ষ বা স্থলভাগে প্রবেশ করে? দক্ষিণ পশ্চিম, তাই তো? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুরূপে এটি ভারতবর্ষে প্রবেশ করে কি করে? প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। যখন এই ভারতবর্ষে প্রবেশ করে বা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে যখন প্রচুর বৃষ্টিপাত ঘটায়, তখন কি বলা হয় এই সময়টাকে? মৌসুমি বিস্ফোরণ। ভেরি গুড, একদম ঠিক বলেছ, মৌসুমি বিস্ফোরণ বলা হয়। আচ্ছা, মৌসুমি বায়ুর প্রত্যাগমন কাল আমরা কোন সময়টাকে বলতে পারি? শীতের শুরু, তাই তো? বা শরৎকালের শেষ দিক বা শীতের শুরুতে যে সময়টা থাকে, অর্থাৎ অক্টোবর নভেম্বর মাস, এইটাকে আমরা মৌসুমি বায়ুর প্রত্যাগমনকাল বলতে পারি। কারণ এই সময় মৌসুমি বায়ু কোন দিক থেকে ফিরে আসে? উত্তর পূর্ব আয়ন বায়ু রূপে এটা উত্তর পূর্ব দিক থেকে আবার ভারতবর্ষের দক্ষিণ দিক হয়ে আবার ফিরে যায়, তাই না? এই সময় ফিরে যায় বলেই কিন্তু ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে, বিশেষ করে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা, এই অঞ্চলগুলোকে কিন্তু
আরও একবার বৃষ্টিপাত হয়। তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ভারতবর্ষের কোন অঞ্চলে দুবার বৃষ্টিপাত হয়, কি বলবে তাহলে? তামিলনাড়ু, অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কাতে বছরে দুবার বৃষ্টিপাত হতে দেখা যায়, তাই তো? আচ্ছা, এই মৌসুমী জলবায়ুর প্রধান কৃষিকাজ কি কি হিসাবে আমরা মনে করতে পারি, বা কি কি কৃষিকাজ করা হয়? প্রধানত ধান চাষ, তাই তো? ধান চাষ আর হচ্ছে পাট চাষ। এই পাটকে কেন্দ্র করে আবার প্রচুর শিল্প গড়ে উঠেছে, কার্পাসকে কেন্দ্র করে কার্পাস শিল্প গড়ে উঠেছে। তারপরে চা কফিকে কেন্দ্র করে বাগিচা শিল্প গড়ে উঠেছে, বিভিন্ন বাগিচা গড়ে উঠেছে। এরকমভাবে কৃষিকাজ এবং শিল্প সমন্বয় আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, আর একটা জিনিস বলো তো, এই মৌসুমী জলবায়ুর যদি জলবায়ুগত প্রধান বৈশিষ্ট্য বলতে বলা হয়, কি বলবে তাহলে? মৌসুমী জলবায়ু বলতে গেলে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকালীন আর্দ্র অবস্থা, উষ্ণ এবং আর্দ্র, ঠিক আছে? আর শীতকাল হচ্ছে শুষ্ক এবং শীত অবস্থা লক্ষ্য করা যায়। আর মৌসুমী জলবায়ুর প্রভাবেই কিন্তু এই ভারতীয় উপমহাদেশে যাবতীয় বৃষ্টি কিন্তু এই মৌসুমী বায়ুর জন্যই হয়, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও বলো তো এখানে কি কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়? আচ্ছা, এই অঞ্চলে শাল, সেগুন, শিমুল, পলাশ, শিরীষ এই ধরনের উদ্ভিদগুলোকে আমরা দেখতে পাই। এবং বৃষ্টিপাতের উপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদকে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, তাই তো? আচ্ছা, বলো তো, যদি মৌসুমী বায়ুর অতিরিক্ত প্রভাব যদি লক্ষ্য করা যায়, তাহলে সেই অবস্থাকে কি বলবো আমরা? অতিরিক্ত প্রভাব অর্থাৎ মৌসুমী বায়ু যদি অতিরিক্ত বৃষ্টিপাত হতে দেখা যায় মৌসুমী বায়ুর ফলে, তাহলে সেই অঞ্চলে কিন্তু বন্যা দেখা দিতে পারে, বন্যা হতে পারে। আর ঠিক তার উল্টো অবস্থা দেখা দিলে কি হবে? খরা হবে। কারণ স্বাভাবিকের তুলনায় যদি বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, তাহলে কিন্তু এই ভারতবর্ষ তথা সারা যে উপমহাদেশ রয়েছে, ভারতীয় উপমহাদেশ, এবং যেখানে যেখানে এই মৌসুমী বায়ু পরিলক্ষিত হয় সেখানে কিন্তু খরা হবে, তাই না? আচ্ছা, এখানে একটা বিশেষ ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়, যেটা উপকূল অঞ্চলে লক্ষ্য করা যায়। সেই অরণ্যটার নাম কে বলতে পারবে? ম্যানগ্রোভ অরণ্য। খুব ভালো, ঠিক বলেছ, ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে। আচ্ছা, এই মৌসুমী জলবায়ু অঞ্চলের কয়েকটি বিখ্যাত শহরের নাম কে বলতে পারবে? কয়েকটি বিখ্যাত শহরের নাম হচ্ছে দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, ঢাকা, সাংহাই, রেঙ্গুন প্রভৃতি শহরের নাম কিন্তু আমরা বলতে পারি। এবং প্রত্যেকটি শহরই কিন্তু ব্যাপক পরিমাণে ঘন জনবসতিপূর্ণ এলাকা, তাই না? আচ্ছা, তো আমরা এই প্রশ্নটাই করেই আজকের মতো প্রশ্নোত্তর পর্ব আলোচনা আমরা এখানে শেষ করছি। এবার আমরা আজকে যে অংশ নিয়ে আলোচনা করব সেটা এবার শুরু করব, ঠিক আছে? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশেষ একটা জলবায়ু অঞ্চল, যে অঞ্চলকে অন্যান্য সব জলবায়ু অঞ্চল অপেক্ষা বিশেষ মনোরম, বিশেষ প্রাকৃতিক পরিবেশ সম্পন্ন অঞ্চল হিসেবে তকমা দেওয়া হয়েছে। দেখবে এখানে যে কটি ছবি বা যে কটি শহরের নাম আমি বলবো সবকটাই কিন্তু ভীষণ মনোরমপূর্ণ পরিবেশ এবং ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো ভালো জায়গা। কারণ প্রাকৃতিক পরিবেশের উপরে তো নির্ভর করে কোন জায়গাটা কত সুন্দর হবে।
যেমন ধরো মরুভূমি, মরুভূমিতে গেলেই শুধু ধুধু বালির প্রান্তর, একদম ন্যাড়া অবস্থা লক্ষ্য করা যায়, তাই না? কিন্তু যেখানটায় দেখবে বৃষ্টিপাত স্বাভাবিক হয়, মানে খুব বেশিও না খুব কমও নয়, উষ্ণতাও খুব বেশি না মাঝারি ধরনের থাকে, সেই সব জায়গাগুলোতে কিন্তু স্বাভাবিক উদ্ভিদ তথা জনবসতি এবং সব কিছুই কিন্তু ব্যাপকভাবে উন্নতি লাভ করে। আজকে আমরা আলোচনা করব বিশেষ অঞ্চল, তার নাম হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল। এই ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল, এই কথাটা বললেই তোমরা বুঝতে পারছো যে এই যে অঞ্চলটা কোন সাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে? ভূমধ্য সাগরকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ ভূমধ্য সাগরের পার্শ্ববর্তী যে দেশগুলি রয়েছে সেখানে এই জলবায়ু লক্ষ্য করা যায়। সেই জন্য ভূমধ্য সাগরীয় জলবায়ু পৃথিবীর অন্যতম একটি জলবায়ু অঞ্চল। এবং যদি আমরা এটা এরিয়া হিসাবে দেখি, যেমন সর্বাধিক এরিয়া হিসাবে আমরা যদি দেখি তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, দ্বিতীয় প্রধান জলবায়ু অঞ্চল হচ্ছে মৌসুমী, আর তৃতীয় জলবায়ু অঞ্চল যদি আমরা বলতে পারি তাহলে কিন্তু ভূমধ্য সাগর জলবায়ু অঞ্চলকে আমরা তার নাম কিন্তু আলোচনা করতেই পারি। ঠিক আছে, তো চলো আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের জলবায়ু অঞ্চলের যে ভূমধ্য সাগরীয় অঞ্চল সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, আচ্ছা, আলোচনা করতে করতে কারোর যদি কোথাও সমস্যা হয়, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, তো দেখো পূর্বের দিনের মতো এই অংশটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। এটা দেখাচ্ছি এই জন্যই, যেটা বিশ্বব্যাপী পৃথিবীর যে জলবায়ু অঞ্চল, সবকটি জলবায়ু অঞ্চল এখানে চিহ্নিত করা হয়েছে। তো ইন্ডেক্সে আমরা দেখি ভূমধ্য সাগর জলবায়ু অঞ্চলকে নির্দিষ্ট নীল রং দ্বারা দেখানো হয়েছে। তো দেখো এই নির্দিষ্ট নীল রং যে অঞ্চলে রয়েছে, অর্থাৎ এই ভূমধ্য সাগর জলবায়ু অঞ্চল সংলগ্ন স্থানে, সেখানে জলবায়ুটি লক্ষ্য করা যায়। ঠিক আছে, এবার আরো ভালো করে একটু আমরা দেখি। তো বলা হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলের বিশিষ্ট জলবায়ু একটি অঞ্চল হলো ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল। এই যে নাতিশীতোষ্ণ, এই কথাটির অর্থ কি বলেছি তোমাদেরকে আমি? না শীত না উষ্ণ, অর্থাৎ একদম মধ্যবর্তী একটা অবস্থা কিন্তু এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো এই যে না শীত না উষ্ণ, তার মানে বুঝতেই পারছো কতটা মনোরম জলবায়ু এখানে লক্ষ্য করা যায়। আমাদের এখানে দেখবে দিনের পর দিন যেমন গ্রীষ্মে তাপমাত্রার পরিমাণ কিন্তু বেড়েই চলেছে, অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে, তাই না? এবং শীতকালে কোনো কোনো বছরে শীতের পরিমাণ বৃদ্ধি পায়, আবার কোনো কোনো বছরে শীতের পরিমাণ অনেকটা, উষ্ণতা অনেকটা নিচের দিকে থাকে, তখন আমরা একটু মানে শীতের আমেজটা উপভোগ করি, তাই না? এই ভূমধ্য সাগরের তীরবর্তী দেশগুলো দেখো, এই যে নির্দিষ্ট হচ্ছে এইটাই কিন্তু ভূমধ্য সাগর জলবায়ু অঞ্চল, এই অঞ্চলটাতে রয়েছে। তা বলছে এইগুলো ছাড়াও, এই ভূমধ্য সাগরের তীরবর্তী দেশগুলি ছাড়াও প্রকৃতপক্ষে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে এই ভূমধ্য সাগরের জলবায়ু বা এই ধরনের জলবায়ু যে যে অঞ্চলে দেখতে পাওয়া যায়, সেই অঞ্চলগুলোকেও কিন্তু ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল বলা হয়। তো স্বাভাবিকভাবে আমরা তো বিগত বেশ কিছুদিন ধরে সেই আলোচনাই করছি যে পৃথিবীর নির্দিষ্ট কিছু স্থানে নির্দিষ্ট তার আবহাওয়া এবং জলবায়ুর ভিত্তিতেই 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হিসাবে পর্যালোচনা করেই তবেই আমরা সেই নির্দিষ্ট অঞ্চলকে একটা বলছি যে এটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, বা এই নির্দিষ্ট অঞ্চলটি মৌসুমী অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল। সেরকমভাবে এই ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চল ছাড়াও কিন্তু আরো বেশ কিছু কিছু জায়গায় এই ধরনের জলবায়ু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সমধর্মী জলবায়ুর বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো কোথায় কোথায় লক্ষ্য করা যায়? অক্ষাংশগত অবস্থান যদি প্রথমে আমরা জানার চেষ্টা করি, তাহলে
উত্তর এবং দক্ষিণ গোলার্ধে, অর্থাৎ অক্ষাংশ কত বলছে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি। দেখো এই যে 30 ডিগ্রি দেখানো হয়েছে আর এই যে 45 ডিগ্রি, 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী যে স্থানগুলো রয়েছে এবং যেটা বলা হচ্ছে মহাদেশের পশ্চিম দিকে কিন্তু এই ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। মৌসুমী জলবায়ু যখন আমরা আলোচনা করেছিলাম সেটা কোন দিকে ছিল? সেটা কিন্তু ছিল মহাদেশের পূর্ব দিকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে যে মৌসুমী জলবায়ু মহাদেশের কোন দিকে অবস্থান করে, বা ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল মহাদেশের কোন দিকে অবস্থান করে। তখন কিন্তু তোমাকে সঠিক উত্তর না জানা থাকলে তুমি সঠিক দিতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, কোন কোন দেশে দেখা যায়? ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল। দেখো যে কটি দেশ আমি বলছি সবকটি দেশই কিন্তু মূলত যেটা ইউরোপে ফুটবল সমৃদ্ধ দেশ, যারা ফুটবলে ব্যাপকভাবে উন্নতি লাভ করতে পেরেছে। আমরা রাতের বেলা যে ইপিএল দেখি বা বিভিন্ন ফুটবলের প্রতিযোগিতাগুলো দেখি কিন্তু এই দেশগুলোই দেখি। দেখো ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল, আলবেনিয়া, তারপরে পূর্বতন যুগোস্লোভিয়া, এগুলো, তাই না? পর্তুগালের বেস্ট স্টারের নাম কি বলতো? রোনাল্ডো। তাহলে কিন্তু এই অঞ্চলেরই, এই ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল দেখা যায় এই দেশগুলোতে। এছাড়াও এশিয়ার কিছু কিছু অঞ্চলে দেখা যায় এই একদম সংলগ্ন, ইউরেশিয়া সংলগ্ন তুরস্ক, ইসরায়েল, সিরিয়া এবং লেবানন। ঠিক আছে? আফ্রিকাতে কোথায় দেখা যায়? আফ্রিকার মিশর, মরক্কো, লিবিয়া, আলজেরিয়া, টিউনিসিয়া সহ 16টি দেশে এই ভূমধ্যসাগর জলবায়ু সর্বাধিক পরিমাণে প্রভাব দেখা যায়। এছাড়াও উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, দেখো এই যে ক্যালিফোর্নিয়া, এই ক্যালিফোর্নিয়াতে এবং দক্ষিণ আমেরিকার চিলি, দেখো দক্ষিণ আমেরিকা ম্যাপটার মধ্যে দেখানো হয়েছে চিলি। এছাড়াও দক্ষিণ আফ্রিকার কেপ টাউন, এই যে দেখো ওয়েস্টার্ন কেপ অফ সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা কেপ টাউন। অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব, এই যে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব অংশে কিন্তু এই ধরনের জলবায়ু দেখা যায়। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলের অক্ষাংশগত অবস্থান এবং দেশভিত্তিক অবস্থান, বা যদি জিজ্ঞাসা করা হয় কোন কোন দেশে এই ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়, তখন কিন্তু এই নির্দিষ্ট দেশগুলোর নাম তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জানবো, দেখো এই ছবিগুলো দেখো কত সুন্দর মনোরম সুদৃশ্য, দেখলেই মনে হচ্ছে কখন ঘুরতে যাব, তাই না? আচ্ছা, তো দেখো এই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কেন হয়েছে এখানটাতে, কিভাবে গড়ে উঠলো? তো সেই কারণেই জলবায়ুর বৈশিষ্ট্যটা আমরা এবার আলোচনা করব। শুরুতেই যেটা বলা হচ্ছে যে এই ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল হচ্ছে সারা বছর মৃদু ভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু, যেটা একটু আগেই বললাম। নাতিশীতোষ্ণ মানেই হচ্ছে না শীত না উষ্ণ, তাহলে সেই ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। এবং এই জলবায়ুর একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শুষ্ক গ্রীষ্মকাল আর শীতকালীন বৃষ্টিপাত। এটাই হচ্ছে ভূমধ্যসাগর জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। আমাদের মৌসুমী জলবায়ুতে যেটা হয় আর্দ্র গ্রীষ্মকাল এবং এই বৃষ্টিপাতের বেশিটা হয় বর্ষাকালে বা গ্রীষ্মকালে কিছুটা হয়। এখানে কিন্তু ঠিক উল্টো অবস্থা লক্ষ্য করা যায়। অর্থাৎ এখন আমরা শীতকালে আমাদের গায়ে শরীরে কেমন অনুভব হয়, একটা চামড়া শুষ্কতাও বজায় একটা লক্ষ্য করা যায়, গায়ে টান ধরে, ক্রিম মাখতে হয় বা তেল মাখতে হয়। এই অবস্থাটায় ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে দেখা যায় কিন্তু গ্রীষ্মকালে। আর বৃষ্টিপাত যেটা হয় সেটা কিন্তু হয় শীতকালে। ঠিক আছে? এইটা কিন্তু এই ভূমধ্যসাগর জলবায়ুর একটা অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এখানকার তাপমাত্রা কত থাকে দেখি। এখানকার তাপমাত্রা 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই থাকে। সর্বোচ্চ 27 ডিগ্রি সেন্টিগ্রেড বলা হয়েছে
কিন্তু সবসময় হয়তো সেই অতটা তাপমাত্রা লক্ষ্য করা যায় না। তবে শীতকালে কিন্তু এই তাপমাত্রা বেশ খানিকটা কমে যায়, কমে গিয়ে এটা চলে যায় প্রায় 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। অর্থাৎ দেখা গেল বার্ষিক তাপমাত্রার পার্থক্য যদি যেটা আমরা বলি সেটা কিন্তু হয়ে যাচ্ছে প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস। তার মানে গ্রীষ্মকালে যেমন সর্বোচ্চ তাপমাত্রা আর শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি, তাহলে পার্থক্যটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 17 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। ঠিক আছে, তো গ্রীষ্মকালে কি হয়, এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে উচ্চচাপ বলয় অবস্থান করে। কারণ গ্রীষ্মকালে তাপমাত্রা হয়তো বেশি থাকে কিন্তু শুষ্ক অবস্থা লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো এই সময় কি হয়, এই অঞ্চলে উচ্চচাপ বলয় অবস্থান করে, ফলে স্থলভাগ থেকে শুষ্ক আয়নবায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। কারণ এই যে স্থলভাগ রয়েছে, এই সময় কিন্তু জলভাগ থেকে বা সমুদ্রের দিক থেকে কিন্তু বাতাস সেভাবে প্রবাহিত হয় না, স্থলভাগের দিক থেকে। কারণ স্থলভাগে তো যে আর্দ্রতার পরিমাণ কম থাকে, তা শুষ্ক বায়ু লক্ষ্য করা যাবে, এই শুষ্ক আয়নবায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এই কারণে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। ঠিক আছে, বৃষ্টি হওয়ার যে প্রধান শর্ত আমাদের প্রয়োজন হয়, সেটা যে কোনো নদী তীরবর্তী বা জলাশয় থেকে বা সমুদ্র থেকে যখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবেশ করবে, তাই না, তখন বৃষ্টিপাত হয়। আর যদি স্থলভাগ থেকে জলভাগের দিকে যায়, কারণ স্থলভাগে তো জলের পরিমাণটা নেই, তাহলে শুষ্ক বায়ু হচ্ছে, তাহলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে আকাশ কেমন থাকে, মেঘমুক্ত থাকে, রোদ ঝলমলে থাকায় রাতে তাপমাত্রা খানিকটা কমে যায়। এই হচ্ছে ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলের উষ্ণতা, শীতকালে কেমন থাকে আর গ্রীষ্মকালে কেমন হয়। বৃষ্টিপাত কখন হয়, শীতকালে বৃষ্টিপাত হয়। এবার আমরা বৃষ্টিপাতটা জানি কেমন হয়। শীতকালে এই অঞ্চলে উচ্চচাপ বলয় সরে গেলে, দেখো উচ্চচাপ বলয় মানে কি, উচ্চচাপ বলয় মানেই হচ্ছে তখন কিন্তু যে বায়ুর যে তাপমাত্রা, সেই তাপমাত্রা যত কম হবে তখন উচ্চচাপ বলয় হবে। ঠিক আছে, তো দেখো উচ্চচাপ বলয় থেকে যখন সরে যাচ্ছে তখন কি হয়, আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু, ঠিক আছে, এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। তাহলে কোন বায়ুর ফলে বৃষ্টিপাত হয়, এই যে ধরো সমুদ্র রয়েছে, সমুদ্র অঞ্চল থেকে যদি পশ্চিমা বায়ু এবার স্থলভাগে প্রবেশ করে, তো এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হয়। এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 25 সেন্টিমিটার থেকে 150 সেন্টিমিটার। বোঝা গেল তাহলে, যখন উচ্চচাপ অঞ্চলটা সরে যাচ্ছে, উচ্চচাপ বলয়টা সরে যাচ্ছে, তখন আটলান্টিক মহাসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু, কারণ যদি জলীয় বাষ্পপূর্ণ বায়ু যদি না হয় তাহলে বৃষ্টিপাত হবেই না। আড্রিয়াটিক উপসাগরের পূর্ব উপকূলে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হয়। ঠিক আছে, এবং উপকূল থেকে যত ভেতরের দিকে যাব তত বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে। তো এটা তো একদমই সাধারণ বিষয়, কারণ তুমি যখন ধরো কোনো একটা বালতি বা মগে করে নিয়ে জল দিতে যাবে, যত দূরে যাবে কি হবে, তোমার জলের পরিমাণ কমতে থাকবে ধীরে ধীরে, শেষ অংশে গিয়ে জল আর থাকবেই না একদম। এখানেও একই পরিমাণে যতক্ষণ ওই পশ্চিমা বায়ুর মধ্যে আর্দ্রতাপূর্ণ বায়ু থাকবে, জলীয় বাষ্প থাকবে, ততক্ষণই বৃষ্টিপাতটা হবে। আর যত উপকূলের দিকে ঢুকে যাচ্ছে তত কি হচ্ছে, বৃষ্টিপাত হতে হতে যাচ্ছে, তার মানে জলের যে ভান্ডার ছিল সে ভান্ডারটা তো একসময় শেষ হয়ে যাচ্ছে। তাহলে জলের ভান্ডার যদি শেষ হয়ে যায় তাহলে বৃষ্টিপাত আর হবে না। সেই জন্যই উপকূল থেকে যত ভিতরের দিকে যাব আমরা, তত বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে। এবং শীতকালেই বৃষ্টিপাত হয় বলে এই অঞ্চলকে, কোন অঞ্চলকে, এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে
শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়। যদি প্রশ্ন আসে শীতকালীন বৃষ্টিপাতের কয়েকটি দেশের নাম বলো, কি কি দেশের নাম বলবে বলো? ফ্রান্স, ইটালি, পর্তুগাল, তাই তো, লিবিয়া, মিশর, মরক্কো, এগুলো বলতে পারবো আমরা। মনে থাকবে তো দেশগুলোর নাম? এই যখনই ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলটা পড়বে, আলোচনা করবে, তখন একটু ফুটবলের কথা চিন্তা করবে, ঠিক আছে? তো ফুটবলের বিশেষ করে এই যে দেশগুলোর নাম দেখো, ফুটবলের ক্ষেত্রে খুব বিখ্যাত বিখ্যাত দেশের নাম। সেই জন্য এটা যদি মনে রাখতে পারো তাহলে এই জলবায়ু করা মানে দেশগুলো আলোচনা করবার সময় তাহলে কিন্তু নামগুলো সহজে তোমাদের মনে আসবে। এই অঞ্চলে তুষারপাত বিশেষ হয় না, তবে ভূমধ্যসাগরের উত্তর উপকূল অঞ্চলে ক্যালিফোর্নিয়ায় মধ্যভাগে অল্প পরিমাণ তুষারপাত হতে দেখা যায়। এই অংশ উষ্ণতা এবং বৃষ্টিপাত যেহেতু এই দুটি যে কোনো জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যের মূল স্তম্ভ, তাহলে উষ্ণতা বৃষ্টিপাত সম্পর্কে আমাদের আলোচনা হলো। এবার এই উষ্ণতা এবং বৃষ্টিপাতের উপর নির্ভর করেই কিন্তু বাদবাকি জনবসতি, স্বাভাবিক উদ্ভিদ এবং এই অঞ্চলের মানুষের জীবিকা কিন্তু অনেকাংশে নির্ভরশীল হয়। এবার সেইগুলো আমরা আলোচনা করব। প্রথমে রয়েছে স্বাভাবিক উদ্ভিদ। যদি জীববৈচিত্র্য সম্পর্কে আলোচনা করতে বলা হয় তাহলে স্বাভাবিক উদ্ভিদ নিয়ে আমাদের আলোচনা করতেই হবে। তাহলে এতক্ষণ তো আমরা আলোচনা করেই আসলাম গ্রীষ্মকাল কেমন হয়, শুষ্ক হয়, আর শীতকাল আর্দ্র হয়। তাই জন্য এই অঞ্চলে চিরসবুজ গাছ দেখা যায় এবং গুল্ম জাতীয় গাছের মিশ্র বনভূমি সৃষ্টি হয়েছে। তাহলে চিরসবুজ গাছ, এই কথাটার অর্থ কি? যে এই অঞ্চলের বা এই যে গাছগুলোতে গাছের পাতা সারা বছর সবুজ থাকে, চিরসবুজ। আর গুল্ম জাতীয় মানে ঝোপঝাড় জাতীয় গাছ, দেখো এই যে ঝোপঝাড় জাতীয় গাছ ছবিতে আমি দেখিয়েছি। মিশ্র বনভূমি, কারণ এখানেও কিন্তু বা এই জলবায়ু অঞ্চলেও নির্দিষ্ট একটি প্রজাতির গাছ একই অঞ্চল জুড়ে বা ব্যাপক অঞ্চল জুড়ে কিন্তু বিস্তৃত থাকে না, মিলিয়ে মিশে থাকে, তাই মিশ্র বনভূমি কথাটি বলা হয়েছে। শুষ্ক গ্রীষ্মকালে, যেহেতু গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না, তাই এই সময় বাষ্পীভবন আটকাতে গাছগুলো কি করে? বাষ্পীভবন আটকানোর জন্য গাছগুলো গাছের পাতা পুরু করে এবং কাণ্ড যথেষ্ট শক্ত হয়। বড় বড় পাতা পুরু ছালযুক্ত হয় এবং গাছগুলো শীতকালের বৃষ্টিপাতের জল, বৃষ্টির যে জল সেটা কিন্তু সঞ্চয় করে রাখে। পাতাগুলো বড় বড় হওয়ার জন্য, পুরু ছালযুক্ত হওয়ার জন্য, তাহলে যখন বৃষ্টিপাত হচ্ছে না, বাষ্পীভবন কম পরিমাণে হচ্ছে, তাহলে যে কদিন বৃষ্টিপাত হয় না সেই সময়টা কিন্তু গাছগুলোর পাতা এই জলগুলোকে যথেষ্ট পরিমাণে সঞ্চয় করে রাখে। ঠিক আছে? প্রধানত 3 ধরনের স্বাভাবিক উদ্ভিদ এই অঞ্চলে লক্ষ্য করা যায়। একটা হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ, যথা এই উদ্ভিদের গাছগুলো তুলনামূলকভাবে একটু নরম প্রজাতির হয়। পাইন, ফার, সিডার। যদি বলা হয় সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ দাও, তখন কিন্তু এই উদ্ভিদের নামগুলো বলতে হবে, পাইন, ফার, সিডার। চিরসবুজ উদ্ভিদ, অর্থাৎ যে উদ্ভিদের পাতা সারা বছর সবুজ থাকে, ওক, কর্ক, ইউক্যালিপটাস, রোজউড। ঠিক আছে? এই গাছগুলো চিরসবুজ প্রজাতির উদ্ভিদ। গুল্ম জাতীয় উদ্ভিদ, ম্যাপল, লরেল, রোজমেরি, ল্যাভেন্ডার, এগুলো হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। ঠিক আছে? তো এইগুলো আমরা এই ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলেই কিন্তু দেখতে পাই। জলপাই গাছ, ঠিক আছে, জলপাই দেখবে, যে জলপাই আমাদের এখানে আমরা চাটনি করে খাই, খেয়েছো তোমরা চাটনি, জলপাইয়ের চাটনি? হ্যাঁ, এই জলপাই চাটনি আমরা এখানে খাই, কিন্তু আমাদের এখানে এই জলপাই গাছটাকে তারপরে যে পরবর্তী পদক্ষেপ যেটা ওই নির্দিষ্ট ভূমধ্যসাগরীয় অঞ্চলে হয়, সেটা আমাদের এখানে সেইভাবে হয় না, বা সেই উৎকৃষ্ট প্রজাতির জলপাই আমাদের এখানে চাষ হয় না। ঠিক আছে?
তো যাই হোক, জলপাই হচ্ছে এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর একটা অন্যতম প্রধান উদ্ভিদ। এই জলবায়ু অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি জলপাই গাছ রয়েছে। এই জলপাই গাছ থেকেই কিন্তু যে আমরা বলি অলিভ অয়েল, সেটা কিন্তু এই জলপাই গাছ মানে জলপাই ফল থেকেই কিন্তু পাওয়া যায়। প্রাণী জগৎ ও পশুপালন কি রয়েছে? প্রাণী জগৎ, পশুপালন। বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকালে কি হয়, এখানটায় আর শীতকাল আর্দ্র, সেই জন্য তৃণভূমির পরিমাণ এখানে কিন্তু বেশ কম। তাই ঘোড়া বা গবাদি পশুর তুলনায় এখানে গাধা, ভেড়া, ছাগল, খচ্চর এইসব প্রজাতির উদ্ভিদ বেশি এখানে পালিত হয়ে থাকে। আর উষ্ণ মরুর কাছাকাছি অঞ্চলে কিছু কিছু জায়গায় মুরগি, উট এগুলো পালিত হতে দেখা যায়। তো জীববৈচিত্র্য, স্বাভাবিক উদ্ভিদ এবং পশুপালন সম্পর্কে যা বললাম, এই হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর জীববৈচিত্র্য। আচ্ছা বলো তো তোমরা সরলবর্গীয় উদ্ভিদের কয়েকটি উদাহরণ। পাইন, ফার, আর একটা কি ছিল বলো? সিডার, ভেরি গুড। আচ্ছা, গুল্ম জাতীয় উদ্ভিদ উদাহরণ কে কে বলতে পারবে? ম্যাপেল, লরেন্স, রোজমেরি, ল্যাভেন্ডার, এগুলো হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদের উদাহরণ। চিরসবুজ জাতীয় উদ্ভিদের উদাহরণ কি? ওক, কর্ক, ইউক্যালিপটাস আর রোজউড। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কৃষি কাজ। আচ্ছা, এই যে অঞ্চল ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল, এর কৃষিকাজ কেমন ধরনের কৃষিকাজ হয় দেখি আমরা। যেহেতু নাতিশীতোষ্ণ জলবায়ু, তাই মাঝারি বৃষ্টিপাত হয়, তাই এই অঞ্চলে কৃষিকাজে যথেষ্ট সমৃদ্ধ লাভ করেছে। এখানকার প্রধান উৎপাদিত ফসল হচ্ছে গম। ঠিক আছে। গম ছাড়াও এখানে যব, তুলা, ভুট্টা, ধান, তামাক প্রভৃতি ধরনের সবজি কিন্তু এখানে উৎপাদিত হয়ে থাকে। এছাড়াও তুঁত গাছের প্রাচুর্য এই অঞ্চলে রেশম শিল্প গড়ে তুলেছে। এই তুঁত গাছ থেকে রেশম শিল্প এই অঞ্চলে একটা অন্য মাত্রা ধারণ করেছে। ঠিক আছে। এবং যেহেতু নাতিশীতোষ্ণ ধরনের জলবায়ু, সেই জন্য এখানকার সব জায়গাতে যেমন বলা হলো কৃষিকাজে যেমন উৎপাদিত প্রচুর ফসল হয়, তার পাশাপাশি এখানে কিন্তু উল্লেখযোগ্য ফল প্রচুর পরিমাণে চাষ করা হয়ে থাকে। এবং বাগিচা মানে বাগানের পর বাগান শুধুমাত্র একই প্রজাতির ফসল বা ফল এখানে কিন্তু চাষ করা হয়। মূল্যবান ফল কি কি? আঙুর রয়েছে, আঙুরের চাষ করা হয়। দেখো এই যে বিশেষ করে কালো আঙুরের চাষ কিন্তু এই ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে অত্যাধিক বেশি হয়। জলপাই যেটা বললাম, আপেল, নাশপাতি, কমলা লেবু, এই দেখো কমলা লেবুর বাগান, পিচ, খুবানি, আখরোট, বাদাম, কুল, ডুমুর, নানা ধরনের লেবু প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। তাহলে যেহেতু খুব ভালো মনোরম পরিবেশ, অনেক বাগিচা এখানে উৎপাদিত হয় বা বাগিচা গড়ে উঠেছে, সেই জন্য এই নির্দিষ্ট অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। তাহলে ফলের ঝুড়ি আমরা কাকে বলবো? ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। কেন বলবো? তখন কিন্তু তোমাকে এই নির্দিষ্ট প্রত্যেকটি ফলের নাম বলতে হবে, বলার পরেই বলতে হবে এই অঞ্চলকে আমরা ফলের ঝুড়ি বলছি। ঠিক আছে। এবার খনিজ সম্পদ এবং শিল্প। যেহেতু এই অঞ্চলে ব্যাপক পরিমাণ অঞ্চল এখানটায় লক্ষ্য করা যায় না, তাই এই অঞ্চল খনিজ সম্পদে খুব একটা সমৃদ্ধ নয়। তবুও কিছু কিছু জায়গায় যেমন ক্যালিফোর্নিয়াতে খনিজ তেল পাওয়া যায়, ফ্রান্সে বক্সাইট পাওয়া যায়, মানে উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া যায়। ইতালির মার্বেল, যেমন পৃথিবী জোড়া নাম হচ্ছে ইতালির মার্বেল আর গন্ধক। স্পেনে লোহা পাওয়া যায়। অর্থনৈতিকভাবে এই অঞ্চল ব্যাপক কিন্তু উন্নত, এবং তার সাথে সাথে পর্যটন শিল্পে কিন্তু এই অঞ্চল ব্যাপক উন্নতি লাভ করেছে। কারণ এত সুন্দর সুন্দর দেখার জায়গা, সারা পৃথিবী থেকে এই অঞ্চলে প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে তারা চলে যায়।
কৃষিকাজ যেমন হয়, তার সঙ্গে ফলের চাষ এবং ফল ভিত্তিক বিভিন্ন শিল্প, রপ্তানি এবং ব্যবসা বাণিজ্য এই অঞ্চলের একটা অন্যতম প্রধান জীবিকা। ঠিক আছে। ইতালিতে কি করা হয়? ইতালি, ফ্রান্সে আঙুর থেকে উৎকৃষ্ট মদ তৈরি করা হয়, কারণ সেখানে প্রচুর পরিমাণে যেহেতু আঙুরের একটা উৎপাদন হয়, সেখান থেকে উৎকৃষ্ট মদ হয়। জলপাই থেকে অলিভ অয়েল তৈরি করা হয় এখানে প্রচুর পরিমাণে। এই যে অলিভ অয়েল, এই অলিভ অয়েল কিন্তু সারা পৃথিবীতে রপ্তানি করা হয় এবং যার বাজার দর কিন্তু যথেষ্ট বেশি। অন্যান্য যা তেল আছে, এই তেল থেকে কিন্তু অলিভ অয়েলের দাম অনেকটাই বেশি। এছাড়া অন্যান্য শিল্পের মধ্যে কাঁচা ফল, শুকনো ফল, ফলজাত বিভিন্ন দ্রব্য, যেমন আমরা জ্যাম, জেলি, আচার, এই যে ফলের আরও তো বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করা যায়, তো সেখানে কিন্তু এই অঞ্চলে প্রসিদ্ধ যথেষ্ট বিখ্যাত। এবং মনোরম রোদ ঝলমলে আবহাওয়ার জন্য যে ক্যালিফোর্নিয়া, এই ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্র গড়ে উঠেছে, যেটাকে বলা হয় হলিউড। ইংলিশ সিনেমা যেখানটায় তৈরি হয় কি বলা হয়? হলিউড বলা হয়। দেখবে এই ছবিটা কিন্তু অনেক জায়গায় তোমরা দেখে থাকবে, এইরকম একটা মনোরম জায়গাতেই হলিউড এই ব্যানারটা এরকম দেওয়া থাকে এবং এখানটাতে যে বিশেষ করে বড় বড় বাজেটের যে ইংলিশ সিনেমা হয়, পৃথিবী বিখ্যাত সিনেমা যেগুলো হয়, সেগুলো কিন্তু এই অঞ্চলেই ব্যাপকভাবে শুটিং বলো বা স্টাররা সব কিন্তু এইখানেই তারা তাদের যাবতীয় কার্যাবলী এখানে করে থাকে। একটা অন্যতম চলচ্চিত্র শিল্পকেন্দ্র ক্যালিফোর্নিয়ার হলিউড। ঠিক আছে। জনবসতি কেমন এখানকার? মনোরম স্বাস্থ্যকর জলবায়ু, যেটা আমি বলছিলাম যে এত সুন্দর জলবায়ু হওয়ার জন্য এখানে পর্যটনের পরিমাণটা অনেকটা বেশি এবং উন্নত অর্থনৈতিক পরিকাঠামো, জীবিকা নির্বাহের সহজ সুযোগের কারণে এই অঞ্চলের অধিবাসীরা যথেষ্টভাবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু সমৃদ্ধ এবং খুব প্রি প্ল্যান্ড সিটি, যে কটা সিটি বা যে কটা অঞ্চল দেখতে পাবে, প্রি প্ল্যান্ড সিটি, খুব সাজানো গোছানো শহর যেগুলোকে আমরা বলতে পারি, এখানে এগুলো সেই রকমই। এবং এই অঞ্চলেই অতীতে গ্রিক ও মিশরীয় ও রোমান সভ্যতার কিন্তু বিকশিত হয়েছিল এই ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে। এই ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলের যদি বিখ্যাত কয়েকটি শহরের নাম বলতে বলা হয়, তাহলে আমরা প্রথমেই লস অ্যাঞ্জেলেস বলতে পারি। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, এগুলো খুব বিখ্যাত শহর। এই যে প্রথম যে ছবিটা দিয়েছি লস অ্যাঞ্জেলেসের ছবি, দ্বিতীয় ছবিটা হচ্ছে সান ফ্রান্সিসকো, তারপরে রয়েছে ইতালি, রোম, নেপলস। ঠিক আছে, এটা হচ্ছে ভেনিস, এই যে অবশ্যই ভেনিস। দক্ষিণ আফ্রিকার কেপ টাউন, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, এই অ্যাডিলেড নামটা আমরা শুনেছি ক্রিকেট যখন ভারত খেলতে যায় অস্ট্রেলিয়া, তাই তো? আচ্ছা। আর রয়েছে পর্তুগাল, এই পর্তুগালের লিসবন যে অঞ্চল, এই লিসবন পোর্টটা বা বন্দরটা, এটা কিন্তু এই ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলের একটা অন্যতম নগর এবং প্রধান শিল্প কেন্দ্র আমরা বলতে পারি। এই ছবি, তার ছবি এইটা, পর্তুগালের লিসবন। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল সম্পর্কে যাবতীয় আলোচনা। তার জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, উষ্ণতা এবং বৃষ্টিপাত, এবং উষ্ণতা বৃষ্টিপাতের উপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদ, বন্যপ্রাণী, জনবসতি, এখানকার মানুষের জীবিকা, কি কি ধরনের কাজ এখানে করে থাকে, সব কিছু আমরা জানলাম। এতটুকু অংশ জানার পরে, আলোচনা করবার পরে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে তুলে দিয়েছি। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেক দিনের মতোই আজকেও তোমাদেরকে দিয়েছি এবং এইগুলো সম্পর্কে তোমরা খুব ভালোভাবে দেখে আসবে। ঠিক আছে, এই নির্দিষ্ট প্রশ্নগুলোকে সামনে রেখেই নির্দিষ্ট উত্তরগুলো তোমরা একটু পাঠ্যপুস্তক থেকে পড়ে আসবে। পরের দিন আমি এইখান থেকে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে, দেখব কে কতটা ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পেরেছে।
আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব এবং তোমাদেরকে বারবার বলছি তোমরা তোমাদের পাঠ্যপুস্তকটা খুব ভালোভাবে পড়ো, জানো, বোঝো এবং সেক্ষেত্রে যদি কোনো অসুবিধা কোথাও থেকে থাকে আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবে। আমরা তোমাদের সমস্যা সমাধান করতে অবশ্যই তোমাদের সমস্যা সমাধান করে দেবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।